তখন আমাকে বললো যে আচ্ছা তুই তাহলে সমন্বয়ক হবি, তোদের সমন্বয়কদের 5 তারিখে কিছু করতে পারে নাই, এখন তোদেরকে একটা একটা করে শেষ করে দেবো, এটা বলে আবার আমাকে পিটানো। প্রথম হলো আপনার সঙ্গে কি ঘটনা ঘটাইছিল, অর্থাৎ প্রথম হলো জিয়াপাতের দিনটা, অর্থাৎ গত নভেম্বরের 24 তারিখে, এটা একটু বর্ণনা দিবেন। আসলে গত মাসের 24 তারিখে ওখানে একটা ছাত্র জনতার পক্ষ থেকে একটা কর্মসূচি ছিল। তো ওই কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছিলাম এবং তাদের সাথে একত্রতা পোষণ করে আমি একটা বক্তব্য দিয়েছিলাম। আমার বক্তব্যের প্যাটার্নটা ছিল এরকম যে গত 15 বছর ধরে প্রথম আলো ভারতের রিজিম বা ভারতের পারপাস সার্ভ করছে। সুতরাং আমার মনে হয় প্রথম আলো শুধুমাত্র এই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। শুধুমাত্র ক্ষমা না ক্ষমার কথা না, শুধু আমি মনে করি প্রথম আলো বন্ধই করে দেওয়া উচিত। তো এটা বলে আমি আরো কয়েকটা উদাহরণ উঠে ধরছিলাম এবং এটাকে মানুষের সামনে বলছিলাম যে আসলে প্রথম আলোর উচিত ক্ষমা চাওয়া অথবা সরকারের উচিত প্রথম আলোকে বন্ধ করে দেওয়া। তো বক্তব্য যখন শেষ করলাম, তখন বক্তব্য শেষ করে যখন আমি ভার্সিটির দিকে আসতেছিলাম, তখন আলটিমেটলি মেট্রো থেকে 10 জন লোক আসে। 10 জন লোক এসে মেট্রো রেল স্টেশনে এসে আমাকে বললো যে আমরা গোয়েন্দাদের তরফ থেকে আসছি, আপনার বিরুদ্ধে ইন্টারগেশন আছে বা কিছু কোশ্চেন আছে, আপনি আমাদের সাথে চলেন। তো আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে নিচে গাড়িতে বসালো। গাড়িতে বসানোর পরে আমাকে তখনই গাড়িতে বসানো মাত্রই তাদের ফেসটা প্রকাশ হয়ে গেল। গাড়িতে বসা বলতেছিল কি আপনি প্রথম আলোতে কেন আসছেন? তো আমি বলছি যে এখানে যে অনুষ্ঠান চলতেছিল আমি তার সাথে একত্রতা প্রকাশ করতে আসছি। তো এটা বলার পরেই আমাকে মানে অকথ্য ভাষায় গালিগালাজ করলো এবং গাড়িটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে ওরা বলতেছিল যে কেউ বলতেছিল যে স্যার আজকে ওরে আন্দোলনে 30 রাউন্ড গুলি বেঁচে গেছে, এই 30 রাউন্ড গুলি ওরে করে দিব, ঠিক আছে। এরপরে অনেকে বলতেছিল যে তোরা আজকে ক্যাম্পে নিয়ে শুট করে দিব বা তোকে আজকে মানে অনেক কিছু ভাষা খারাপ করে অনেক গালিগালাজ করতেছিল। মানে ওদের মানে ওদের কথা মতটা এরকম ছিল যে আমি প্রথম আলোতে আসছি কেন আর তাদের বিরুদ্ধে মানে বক্তব্যটা রাখলাম কেন, এটাই তাদের কারণ। এরা কি অ্যাকচুয়ালি প্রশাসনের লোক ছিল না প্রথম আলোর এজেন্ট ছিল? অ্যাকচুয়ালি ওখানে মিক্সেস লোক ছিল, প্রশাসনের লোকও ছিল এবং 2-1 জন প্রথম আলোর নিজস্ব লোকও থাকতে পারে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, বাট বেশিরভাগই প্রশাসনের লোক ছিল, মিক্সেস ছিল। তো ওরা আর এই মুহূর্তে তো মনে করেন ওই প্রশাসনে হোক বা মনে করেন সিভিলে হোক, মনে করেন যারা আওয়ামী লীগ তাদের পরিচয় শুধুমাত্রই আওয়ামী লীগ, আর তারা অমানবিক, তাদের পরিচয়টা এটাই। তো আলটিমেটলি আমাকে আধা ঘন্টার মতো শহরের বিভিন্ন জায়গায় এলোমেলো ঘুরলো। যখন আমাকে কোথাও পেল না মারার জন্য, তখন আমাকে আবার প্রথম আলোতে নিয়ে আসলো। প্রথম আলো পার্কিংয়ে নিয়ে গিয়ে আমার থেকে আমার মোবাইলটা নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো যে তুই প্রথম আলোর সামনে কেন আসছিস, তুই কি জামাত করিস? এটা আমাকে বললো। আমি বললাম যে আমি জামাত করি না। এই কথা জিজ্ঞেস করে আমাকে এলোমেলো পিটানো শুরু করলো, মানে একদম অমানবিক ভাবে আমাকে পিটাইছে। ইভেন আমাকে যখন পিটাচ্ছিল একজন আমার মোবাইলটা চেকিং করতেছিল, চেকিং করার পরে দেখলো যে আমার আন্দোলনে অনেক ফটো আছে, ভিডিও আছে। এরপরে বলতেছে যে তুই কি করিস? আমি বললাম যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, এখন নতুন করে কমিটি দিলে উত্তরার কমিটিতে থাকবো, ব্যাস। আচ্ছা, তখন আমাকে বললো যে আচ্ছা তুই তাহলে সমন্বয়ক হবি, তোদের সমন্বয়কদের 5 তারিখে কিছু করতে পারে নাই, এখন তোদেরকে একটা একটা করে শেষ করে দেবো, এটা বলে আবার আমাকে পিটানো শুরু করলাম। এরপরে অনেক গালিগালাজ, এরপরে কেউ গুলি করে দিবে, কেউ স্যার এইভাবে না ওইভাবে মারেন, মানে অনেকটা মানে অমানবিকতার যে একটা চরম পর্যায়ে, একদম চরম পর্যায়ে। তো আর আমাকে যখন প্রথম আলোর অফিসের নিচে নিয়ে গেছিল, তখন আসলে প্রথম আলোর অফিসের নিচে যাওয়ার পরে আমার কাছে পার্কিংটা একদম অস্বাভাবিক মনে হয়েছে। মানে একটা বিল্ডিং এর পার্কিং আসলে এরকম থাকতেই পারে না। যখন আমাকে নিচে নিয়ে গেল, তখন আমি দেখেই মানে আমার খালি আয়নাঘরের কথা মনে পড়তেছিল যে একটা বিল্ডিং এর পার্কিং কিভাবে এরকম হয়, ছোট ছোট স্কোপ বা এরকম, মানে দেখে আয়নাঘরের কথা মনে পড়তেছে। তো আমি বুঝে গেছি আজকে আমাকে শেষ করে দেবে। তো প্রায় 2 ঘন্টার মতো একদম নির্মম ভাবে অত্যাচার করার পরে যখন দেখলো যে আমার শরীর আর কোনো রেসপন্স করতেছে না, তখন আমি অলরেডি পড়ে গেছি। আমি প্রায় 5 বারের মতো সেন্সলেস আছি। তো পড়ে যাওয়ার পরে বলতেছে যে স্যার, একজন বলতেছে যে স্যার ও হয়তো মরে যাবে, এর মধ্যে আর মরে গেলে আমরা ফেসে যাব। তখন আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে তেজগাঁও থানাতে দিল। তো তেজগাঁও থানার ওসি বা এসআই যিনি ছিল, উনি দেখছে যে আমার কন্ডিশন খুবই খারাপ ছিল
তখন উনি আমার একটা ভিডিও নিল ওনার মোবাইলে, নিয়ে হচ্ছে আমাকে বললো যে তুই একটা সাদা কাগজে সিগনেচার দে, আমি হচ্ছে তোকে এখনই ছেড়ে দেবো। তো আমি সাদা কাগজে একটা সিগনেচার দিয়ে হচ্ছে আমি বের হয়ে গেছি। বের হয়ে হচ্ছে কোনো রকম থানা থেকে বের হয়ে হচ্ছে রাস্তায় এসে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে 2-3 জন সিএনজি ওলা আসছে, এসে হচ্ছে আমাকে উঠেছে। আর আমাকে যখন ওই প্রথম আলোর নিচে যখন আমাকে মারতে ছিল, তখন হচ্ছে ওখানে প্রথম আলো 3 জন সাংবাদিক, তার মধ্যে একজনের হাতে ক্যামেরা ছিল, তারা হচ্ছে উপরে যাচ্ছে। আর যাওয়ার সময় আমাকে এরকম আমাকে এমন ভাবে পিটাচ্ছিল, যাওয়ার সময় ওই সাংবাদিকগুলো আমার দিকে তাকাইও দেখে না, তাকাইছে জাস্ট চলে যাচ্ছে। এবং দেখে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে এটা ইটস লাইক এ নো অর্ডিনারি, মানে হয় না আমরা কোনো হচ্ছে অস্বাভাবিক কিছু দেখলে হঠাৎ করে আমরা দাঁড়াই যাই, দাঁড়াই দেখি কি হচ্ছে, বা হচ্ছে আমরা জিজ্ঞেস করি আসলে এখানে কি হচ্ছে, কি সমস্যা হচ্ছে। কিন্তু ওই সাংবাদিকদের রিয়াক্টটা এমন ছিল, জাস্ট দেখলো আমাকে মারতেছে, এরপরে আবার উপরে চলে যাচ্ছে। তখন আমি বুঝে গেছি আসলে এই যে বলে না আয়নাঘর বা মারপিট বা গুম, বা এখান থেকেই হচ্ছে সবকিছু হয়, বা এখানেই হচ্ছে মানুষকে এনে মারা হয় বা গুম করা হয় বা মেরে ফেলা হয়, যার কারণে ওরা হচ্ছে দেখতে দেখতে বিষয়টা তো অভ্যস্ত হয়ে গেছে। ইটস লাইক এ অর্ডিনারি। তারা যখন মানে কোনো রিয়েক্ট করাই ছাড়াই যখন উপরে চলে গেল, আমি বুঝে গেছি এটাই সেই ঘর যেখানে হচ্ছে মানুষকে গুম করা হয়, যেখানে হচ্ছে মানুষকে অত্যাচার করা হয়, এবং হচ্ছে যার কারণে তাদের কাছে এটা দেখতে দেখতে অভ্যস্ত, এটা একদম অর্ডিনারি। আর আমি ওখান থেকে আসার পর প্রায় 20 দিনের মতো আমি খুবই অসুস্থ ছিলাম। অসুস্থ হওয়ার এরপরে সুস্থ হওয়ার পরে রিসেন্টলি যখন আবার ঢাকায় ব্যাক করলাম, তখন শুনতে পারলাম যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির প্রায় 3 জন কিংবা 4 জন আমাদের ভাইরা খুন হয়েছে। তো এটা দেখে আসলে আমার বারবার ওই কথাটাই মনে পড়তেছিল যে আসলে তারা বলেছিল যে তোদের একজন একজন করে দেখে নেবো, এখন আসলে আলটিমেটলি আমাদেরকে একজন একজন করে দেখে নিচ্ছে। আর আপনি যদি যারা যারা খুন হয়েছে প্রাইভেট ভার্সিটি, তাদের ফেসবুক ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে তারা খুন হয়েছে এটা ঠিক, কিন্তু তাদের যদি আপনি ফেসবুক অ্যাক্টিভিটিটা দেখেন বা সোশ্যাল অ্যাক্টিভিটিটা যদি আপনি চেক করেন, দেখবেন যে রিসেন্টলি তারা হয়তো বা ভারতের বিরুদ্ধে কোনো পোস্ট দিয়েছিল বা এরকম কিছু। তো এটা তো বুঝাই যাচ্ছে আমরা যারাই হচ্ছে ভারতের বিরুদ্ধে কথা বলতেছি, আমাদেরকে প্রথম আলোতে নিয়ে যাচ্ছে এবং গুম করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, বা শুটের আমাকে বলছিল তুই দেশ ছেড়ে চলে যাবে নাহলে তোরা শুট আউট করে দেবো, এটা পর্যন্ত বলছি। ইভেন স্টিল নাও আমি এখনো পর্যন্ত আমি নিরাপত্তাহীনতার মধ্যে ভুগি। আচ্ছা, 24 তারিখে আপনি কার ডাকে গিয়েছিলেন প্রথম আলোর এখানে? ওখানে আসলে আমাদের বাংলাদেশের একজন হচ্ছে মানে আমি কি বলবো, বাংলাদেশের একজন বিশাল আকারের যোদ্ধা, হ্যাঁ, যেটাকে মনে করেন আমরা যোদ্ধা। আমি বেসিক্যালি আমার তরফ থেকে আমি আমি তাকে একজন যোদ্ধা মনে করি। উনি হচ্ছে পিনাকি ভট্টাচার্য তার দাদা, উনি হচ্ছে ফ্রান্সের একজন অ্যাক্টিভিটিস, ফ্রান্সে মানে আমাদের বাংলাদেশের একজন অ্যাক্টিভিটিস, ফ্রান্সে বসবাস করে। তো উনি হচ্ছে আসলে বিষয়গুলোকে উঠাই ধরছে বেসিক্যালি। আপনার উপরে যে এই অত্যাচারটা হয়েছে, পিনাকিদার সঙ্গে কি কোনো যোগাযোগ করেছে? হ্যাঁ, উনি আমার খোঁজ খবর নিয়েছে, ইভেন আমাকে অনেক সহযোগিতা করেছে। ইভেন উনি আমি যে কঠিন একটা সিচুয়েশনের মধ্যে পার হচ্ছিলাম, উনি বিষয়টাকে শেয়ার করছে, মানুষের সামনে উঠাই ধরছে। উঠাই ধরার পরে হচ্ছে অনেকেই আমার খোঁজ খবর নিছে এবং অনেকেই আমাকে, ইভেন আমি এতটা আনস্টেবল কন্ডিশনে ছিলাম যে আমাকে মনে করেন মানুষ থেকে 100 টাকা পর্যন্ত আমাকে ধার নিতে গেছে, এরকম একটা সিচুয়েশন আমি পড়ে গেছিলাম। মানে একদমই আমার শরীরে আমার ব্যাংকের কার্ড টার্ড সব ভেঙে ফেলছিল, মানে একদমই একটা আনস্টেবল কন্ডিশনে পড়ে গেছিলাম। দাদার পক্ষ থেকে আপনার কি দিক নির্দেশনা আসছে? সত্যি বলতে ওখানে যখন আমাকে মারতেছিল তখন ওরা বারবার করে আমাকে এটাই চাপ দিতেছিল যে তোকে আসলে টাকা কে দে, তোকে আসলে এই টাকা কে দে। মানে তাদের ইন্টেনশনটা ছিল আমি একজন লোকের নাম বলি, মানে এরকম কিছু তারা আমাকে চাপ প্রয়োগ করতে চাচ্ছিল, যাতে আমি এমন একজন লোকের নাম বলি যাতে ওরা এটা পাবলিশ করতে পারে যে হ্যাঁ সে আমাকে টাকা দিচ্ছে, আমি এখানে এসে আন্দোলন করতেছি। বিষয়টা এমন যে এটা যখন বলতেছিল আমি বলছি যে দেখেন আমি এখানে আসছি বেসিক্যালি হচ্ছে প্রথম আলো, তখন আমি বলতেছিলাম আমি বলছি যে এখানে আসছি প্রথম আলো হচ্ছে আমাদের সরকারের বিরুদ্ধে কাজ করে, তারা হচ্ছে ভারতের পারপাস সার্ভ করে, যার কারণে যদিও ডাকটা দিয়েছিল দাদা, কিন্তু তার ডাকটা তো হচ্ছে জনসাধারণের জন্য দিয়েছিল। আপনি দেখেন দাদা যে একটা ডাক দিয়েছিল মানে এটা ছিল টোটাল অফ পপুলেশন, এটা কেবল পপুলেশনের একটা আবেগ, মানে তাদেরই একটা ভয়েস ছিল, ঠিক আছে না? ধরেন আমরা যে আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, আমাদের সাথে তো মনে করেন বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ লোক নেমে এসেছিল, কিন্তু এটা তো শুধুমাত্র ছাত্রদের ছিল না, তাহলে জনগণের একটা দাবি ছিল, প্রয়াস ছিল যে এই সরকার আসলে আমাদের উপরে চাপ প্রয়োগ করতেছে, ওকে ছুড়ে ফেলতে হবে। তো সেম আমার বিষয়টাও ছিল এরকম, যখনই আমি কোনো
মানে যখনই আমি কোনো ভয়েস শুনি আগে আমি এটা বিবেচনা করি যে ভয়েসটা আসলে অন্যায়ের বিরুদ্ধে কিনা। যদি আই থিঙ্ক এটা একটা ভয়েস, এটা একটা ডাক, এটা অন্যায়ের বিরুদ্ধে, তখন আই ডাজেন্ট মিন কোন পার্টি থেকে ডাক দিল এটা আমি আসলে থিঙ্কিং করি না। আমি তখন ওই ওই ওখানে অ্যাক্টিভিটিস হিসাবে অংশগ্রহণ করি এবং হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি।